ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের সিডিপির ক্লাস নাম্বার 3, যেটাতে আমরা আলোচনা করব ভাইজটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। এটা তোমাদের আপার প্রাইমারি টেটের সিডিপি সিলেবাসের খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। তো তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিতভাবে ক্লাস দেখবে। আমরা আপার প্রাইমারি টেটের জন্য সিডিপি এবং সায়েন্স থেকে যারা তোমরা আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্য গাইড দিয়ে থাকি। তাদের জন্য ম্যাথ এবং সায়েন্সের পরবর্তীতে ক্লাস দেওয়া হবে। বর্তমানে আমাদের শুধুমাত্র সিডিপির ক্লাসগুলো চলছে। তো ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে শেষ পর্যন্ত, এর থেকে অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি আমরা এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করাবো, 25টার মতো এখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে, যেগুলো কিন্তু কোনো না কোনো টেট পরীক্ষাতে অলরেডি এসেছে। সেই লেভেলের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন, মানে কোশ্চেন যেগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু খুব হাই লেভেলের কোশ্চেন। এগুলো করলে তোমরা বেসিকটা যেমনভাবে বুঝেছো কিনা সেটা ক্লিয়ার করতে পারবে, তার পাশাপাশি তোমাদের কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো চলো, সময় নষ্ট করে আমরা চলে যাই আজকের ক্লাসে। সময়টা নষ্ট করছি না, তোমাদের সময় কিন্তু খুব অমূল্য। আমরা চলে যাচ্ছি বিষয়টার দিকে। দেখো, আমাদের আজকের যে বিষয়বস্তু ভাইজটস্কি তত্ত্ব, সেই ভাইজটস্কি তত্ত্বটা অ্যাকচুয়ালি সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বা প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা সোশ্যাল কনস্ট্রাকটিভিটিস থিওরি বলি। তো এখানে বিষয়টা কি, সামাজিক নির্মিতিবাদ যে আমরা বলছি, এই নির্মিতিবাদ তত্ত্বটা আসলে কি, সেটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, তাই না? তো এই ব্যাপারে যদি আমরা আলোচনার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এখানে লেভ ভাইজটস্কি শিশুদের যে সামাজিক ইন্টারাকশন, মানুষের সাথে ইন্টারাকশন, তাদের নিজেদের বয়সীদের সাথে ইন্টারাকশন, সেই বিষয়টাকে কিন্তু সামাজিক নির্মিতবাদের একেবারে ভিত বলেছেন। এটা হলো শিখনের এমন একটা তত্ত্ব যা মনে করে যে জ্ঞান কোনো একক বা বিচ্ছিন্ন কিন্তু বিষয় নয়, বরং মানুষ তার চারপাশের সমাজ, সংস্কৃতি এবং অন্যদের সাথে যে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া করে তার মাধ্যমে জ্ঞান তৈরি হয়। বুঝতে পারলে কথাটা? মানে হচ্ছে এখানে সমাজের সাথে মানুষের যে ইন্টারাকশন, সেটার মাধ্যমে মানুষ কিন্তু জ্ঞান লাভ করে। এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সোভিয়েত মনোবিজ্ঞানী লেভ ভাইজটস্কি। তো ভাইজটস্কির নির্মিতিবাদে যে বিষয়টাকে নিয়ে এসছেন সেটা তোমরা জানলে, সমাজ এবং সংস্কৃতির উপর নির্ভরশীলতা। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা কিন্তু পেঁয়াজের মতো তিনি মনে করতেন না যে বিকাশ কেবল জৈবিক পরিপক্কতার উপর নির্ভর করে। পেঁয়াজে কি বলেছেন? পেঁয়াজে বলছেন যে শিশু যখন তার জৈবিক পরিপক্কতা হবে সে এমনি এমনি শিখে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে লেভ ভাইজটস্কি বলছেন যে না, সামাজিক, তাকে একটা সমাজে থাকতে হবে এবং এই সামাজিক মিথস্ক্রিয়াই হচ্ছে বিকাশের মূল চালিকা শক্তি, ঠিক আছে? এই হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। এরপরে এর যে ধারণাগুলো বা কোর প্রিন্সিপালগুলো, সেগুলো হচ্ছে যেমন সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া কি? একটা শিশু বিকাশের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিশু যখন তার চেয়ে বেশি অভিজ্ঞ, মানে শিক্ষক হতে পারে, প্রথমেই বলতে পারো, প্রথমেই যার নাম নিতেই হয় সেটা হচ্ছে মা এবং বাবা।
তারপরে আসছে শিক্ষক, তারপরে আসছে দক্ষ সমবয়স্ক, তার মানে তার যে বন্ধু পিয়ার গ্রুপ যেটাকে বলা হয়, তাদের সাথে ইন্টারাকশন, কারো সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করে বা কাজ করে, তখনই তার প্রকৃত কিন্তু শিখনটা সম্ভব হয়, লার্নিংটা সম্ভব হয়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শিশুরা যখন বড় বা সমবয়স্কদের সাথে কোনো বিষয়ে আলোচনা করে বা কাজ করে, তখন তাদের ভেতরে জ্ঞানের আদান প্রদান ঘটে। এই প্রক্রিয়াটা তারা জটিল বিষয়গুলোও কিন্তু বুঝতে পারে, যেটা বললাম। এবারে প্রতিটা শিশুর বেড়ে ওঠার পেছনে সংস্কৃতির ভূমিকাটা কি রয়েছে দেখো। প্রতিটা শিশু যখন বেড়ে উঠছে, তখন তার নিজস্ব সংস্কৃতির একটা কিন্তু বড় প্রভাব থাকবে। শিশু যে পরিবেশ, যে সংস্কৃতি নিয়ে বড় হচ্ছে, সেখানের প্রথমেই সে ভাষা শিখছে, সেখানের বিভিন্ন প্রথা, বিভিন্ন নীতি, বিভিন্ন অনুষ্ঠান, ঠিক আছে, সেগুলো কিন্তু সে শিখছে। শিল্পকলা সে শিখতে পারছে, গণনার পদ্ধতি সে শিখতে পারছে, বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, পরব, ঠিক আছে, মানে বিভিন্ন তাদের যে কি বলবো, অ্যাকচুয়ালি যে তাদের ঈশ্বরে বিশ্বাস বা ঈশ্বরে বিশ্বাসে না থাকা, মানে যে ধরনের তাদের মতবাদ, নিজস্ব ধর্ম, আচরণ, সমস্ত কিছুই কিন্তু সংস্কৃতি শেখাচ্ছে। সেই সংস্কৃতি হচ্ছে প্রথম একটা হাতিয়ার। সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে কিন্তু শিশুদের ভিতরে চিন্তার ধরন নির্ধারিত হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে ভাইজেটস্কির মতে ভাষা। ভাষা কিন্তু শুধুমাত্র যোগাযোগ করার জন্য বা দুটো মানুষের ভেতরে কথোপকথনের জন্যই নয়। তিনি মনে করেন, অর্থাৎ ভাইজটস্কি মনে করেন, যে এটা কিন্তু একটা চিন্তার শক্তিশালী হাতিয়ার। আমি কি জানি, আমি তাকে অন্যকে সেটা জানাচ্ছি। মানে আমি যখন শিখছি কারু কাছ থেকে, তখন আমি কতটা জানি এবং তার কাছ থেকে আমি কতটা জানলাম, বা আমার জানার বিষয়টাকে তাকে জানালাম, এইভাবে কথোপকথনের মাধ্যমে অনেক জিনিস, অনেক বিষয় কিন্তু অনেক দুরূহ বিষয়বস্তু কিন্তু অনেক সহজ হয়ে যায়। সামাজিক নির্মিতিবাদে ভাষাকে কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং একটা শক্তিশালী হাতিয়ার বলে মনে করতেন ভাইজটস্কি। ভাষা ব্যবহারের মাধ্যমে শিশু বাইরের যে জগতের সাথে তথ্য গ্রহণ করা, আদান প্রদান করা, গ্রহণ করা বলবো না, শুধু আদান প্রদান করা, মানে আমি কি জানি সেটাও আমাকে জানাতে হবে। আমি সেটা যদি ভুল হই সেটাও ঠিক, যদি আমি ঠিক হই তাহলে আমি পরিবেশে কিছু অবদান রাখবো। এটাই হচ্ছে কিন্তু ভাষার গুরুত্ব বলে মনে করেন ভাইজটস্কি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখবে শিশুরা কিন্তু অনেক সময় নিজেদের কাজের মনে এক মনে খেলাধুলা করার সময় জোরে জোরে কথা বলে, একাই নিজে নিজে কথা বলে। তো এটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। তো এই প্রাইভেট স্পিচটা কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে, সে হয়তো একটা পুতুল নিয়ে খেলছে বা একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে এবং অনেক রকমের কথা বলছে, তো সেইটা কিন্তু সে নিজে নিজে বলছে। তো এই এই ধরনের বিষয়টা কিন্তু শিশুর বিকাশে সহায়ক বলে মনে করছেন ভাইজটস্কি এক্ষেত্রে। এবার দেখো, এই যে ভাইজটস্কি তত্ত্ব, সেটা তিনটে জিনিসের উপর কিন্তু মানে নির্মিত হয়ে আছে। এটা হচ্ছে মেন কিন্তু এর ভিত্তি। প্রথমে হচ্ছে এমকেও। এমকেও মানে মোর নলেজেবল আদার্স। এটা ইংলিশটাই তোমাকে মনে রাখতে হবে। এমকেও বলতে এমন একজনকে বোঝায় যার কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর চেয়ে বেশি জ্ঞান বা দক্ষতা আছে। তিনি হতে পারেন কোনো শিক্ষক, মা বাবা, এমনকি কোনো সহপাঠীও বা কম্পিউটার প্রোগ্রাম, বহু কিছু হতে পারে। তাহলে এখানে চারটা অপশন আছে, চার ধরনের জিনিস। এই চার ধরনের জিনিসই কিন্তু এমকেও হিসাবে কাজ করতে পারে। তার মানে কি, ধরো আমি আমি ধরো কিছু একটা পদ্ধতি সম্পর্কে জানি, মানে আমি একটা শিশু ধরে নাও, তাহলে আমি কে এমকেও হিসেবে কাজ হবে, যে আমার থেকে বেশি জানে। আমার থেকে কেউ যদি বেশি জানে, তাহলে সে হচ্ছে কিন্তু এখানে এমকেও। এবং সেই এমকেও
এখানে কি করবে, তাকে গাইড করবে, এখানে গাইডের কাজ করবে এমকেও। ঠিক আছে, তার কাছ থেকে কিন্তু সরাসরি জ্ঞান বা দক্ষতা আদান প্রদান হবে। তো এই বিষয়টা হচ্ছে এমকেও। নেক্সট দেখো, এই যে নেক্সট বিষয়টা তার নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো শিশু নিজে যা করতে পারে এবং অন্যের সাহায্য নিয়ে যতটুকু করতে পারে তার মধ্যবর্তী এলাকাটা, ধরে নাও শিশু এই লেভেল পর্যন্ত, লেভেল 1 পর্যন্ত কাজ করতে পারে, আর অন্যের সাহায্য নিয়ে সে L2 পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাহলে এই যে দুটোর গ্যাপ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে গ্যাপ, এইটাকে বলা হবে ZPD, ZPD বলা হবে। ঠিক আছে, এটা সাইডে লিখছি, ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই এটাতে নিজে থাকে, এটা নিজে অনলি নিজে কাজ করে, আর এখানে কে থাকছে, নিজে প্লাস এমকেও, একজন কেউ থাকে যে সাহায্য করলো, সাহায্য করার পরে আমি ধরো লেভেল 2তে পৌঁছে গেলাম, তাহলে এই যে দুটোর ডিফারেন্সটাকে সেটাকে বলা হচ্ছে ZPD। বুঝতে পারলে? নেক্সট দেখো, স্ক্যাফোল্ডিং বা মাচান বা ভাড়ার উপর। এটি হলো শিশু যখন কোনো সমস্যা সমাধানে আটকে যায় তখন তাকে দেওয়া সাময়িক সাহায্য বা ইঙ্গিত। কীরকম? যেমন শিশু যখন নিজে কাজটা শিখে যায় তখন এই সাহায্যটা কিন্তু ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে সাইকেল চালানো, সাইকেল চালানোর সময় দেখবে প্রাথমিক অবস্থায় তাকে সাইডে একটু ধরে দিতে হয়, তারপরে ওই তাকে ছেড়ে দিলেও সে কিন্তু নিজে নিজেই চালাতে পারে। সে প্রথমে বিশ্বাসই করতে পারে না সে নিজে চালাচ্ছে, কিন্তু পরবর্তীতে সে নিজে নিজে চালাতে পারে। তাহলে এই যে সামান্য একটু টাচ করে রাখা, ধরে রাখা, এই যে বিষয়টা, এইটা হচ্ছে তখন মাচান বা এটাকে বলা হচ্ছে ভারারোপণ বা স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এইবারে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা এর আগের যে ক্লাসটা, এটা আমাদের 3 নাম্বার ক্লাস, তো 2 নাম্বার যে আমাদের ক্লাসটা হয়েছিল সেখানে আমরা পেঁয়াজের তত্ত্ব বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই সংক্রান্ত যে ক্লাসটা সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নেবে। এটা আমাদের যে আপার প্রাইমারি টেটের কোর্সটা রয়েছে সেই কোর্সের ক্লাসে দেখতে পাবে। 2 নম্বর ক্লাস হচ্ছে জান পিয়াজে। তো এই জাঁ পিয়াজের যে তত্ত্ব এবং লেভ ভাইজাটস্কির যে তত্ত্ব, এই দুটো তত্ত্বের ভেতরে কি ধরনের ডিফারেন্স আছে সেটাই কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো এখানে যে বিষয়টা আছে একটু মন দিয়ে দেখবে। এখানে আলোচনার বিষয়টা হচ্ছে বিকাশের উৎস। জাঁ পিয়াজে বলছেন জৈবিক পরিপক্কতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাই হচ্ছে বিকাশের উৎস, কিন্তু লেভ ভাইজাটস্কি বলছেন সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতি হচ্ছে বিকাশের উৎস। এবারে শিখন ও বিকাশ কোনটা কি আগে পরে হয়? জাঁ পিয়াজের মতে বিকাশ আগে ঘটে তারপরে শিখন হয়, মানে আগে ম্যাচুরিটি আসবে, বিকাশটা বলতে এখানে ম্যাচুরিটিটাকে বলতে পারো, ম্যাচুরিটি আসবে তবে কিন্তু তুমি শিখতে পারবে, এটা বলতে চাইছেন। ঠিক আছে, যদিও বিকাশ কথাটার মানেটা কিন্তু আলাদা, কিন্তু এখানে হচ্ছে বিকাশটা আগে ঘটে, আগে বিকাশ হবে তবে তুমি শিখতে পারবে। কিন্তু লেভ ভাইজাটস্কি বলছেন যে শিখনের মাধ্যমে বিকাশ ঘটে, শিখন হয় তবেই তার বিকাশ ঘটে। ঠিক আছে, এবারে ভাষা এবং চিন্তা, চিন্তা আগে আসে, ভাষা পরে। আগে বলছে শিশু চিন্তা করে, মানে কোনো একটা ভাষা বলার জন্য যে তার কি বলছে সেগুলোকে শোনা, সেগুলোকে বোঝা, সেগুলোর উচ্চারণ করতে যাওয়ার চেষ্টা করা, এগুলো চিন্তাটা আগে আসে, পরে কিন্তু তার ভাষাটা মুখ দিয়ে বেরোয়। কিন্তু লেভ ভাইজাটস্কির মতে ভাষা এবং চিন্তা শুরুতে আলাদা, পরে মিশে যায়। ঠিক আছে, অর্থাৎ ভাষা এবং চিন্তা এই দুটো জিনিস কিন্তু দুটোর ভেতরে কোনো সামঞ্জস্যতা প্রথম অবস্থায় না থাকলেও পরবর্তীকালে তুমি যেটা চিন্তা করছো সেটা দেখবে তোমার ভাষা দিয়ে তুমি প্রকাশ করতে বা প্রকাশ করছো। এটাই হচ্ছে
লেভ ভাইজাটস্কির মতে। এবারে ব্যক্তিগত ভাষণ মানে হচ্ছে একে ইগোসেন্ট্রিক স্পিচ বলে। ইগোসেন্ট্রিক মানে আমি যদি মনে মনে কিছু বলি, মনে মনে যে কথাটা সেটা মুখ দিয়ে বেরিয়ে আসে, তাহলে সেটা ইগোসেন্ট্রিক কারণে হচ্ছে, মানে আত্মকেন্দ্রিকতার জন্য হচ্ছে বলে জাঁ পিয়াজে মনে করছেন। কিন্তু লেভ ভাইজাটস্কি বলছেন না, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ, অর্থাৎ আমার নিজে নিজে আমি কিছু বলছি, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু শিখনে সহায়ক একটা বিষয়, যেটা তোমরা শুনলে এর আগে দেখলে আর কি। তো এটাও কিন্তু উপকারী বলছেন। আর এটা বলছে আত্মকেন্দ্রিকতার জন্য হচ্ছে। এবারে শিক্ষার ধরনটা হচ্ছে শিশু একা একা তথ্য আবিষ্কার করে। শিশু লেভ ভাইজাটস্কি বলছেন যে না, সমাজের মাধ্যমে তিনি শিখছেন। অন্যদিকে জাঁ পিয়াজে বলছেন শিশু একা একা তথ্য আবিষ্কার করছে, মানে এখানে কোনো কিছু কারু সাহায্য প্রয়োজন হচ্ছে না, তার পরিপক্কতায় তাকে কিন্তু তথ্য আবিষ্কার করতে সাহায্য করছে। আর এটা তো বলছে শিশু অন্যদের সহযোগিতায় জ্ঞান অর্জন করে, এই অন্যরা হলো এমকেও, দেখলে তোমরা। এরপরে হচ্ছে স্তরের ধারণা, বিকাশের 4টা স্তরের কথা তিনি বলেছেন। 4টা তোমরা জানো বিকাশের স্তরের, জাঁ পিয়াজের মতে যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। আর এখানে বিকাশের কোনো সুনির্দিষ্ট স্তরের কথা কিন্তু তিনি বলেননি, কোনো স্তর নেই। কিন্তু 3টে ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বললাম, যে এমকেও, জেডপিডি আর ভারারোপণ, এই জিনিসটা আছে। আচ্ছা, এখানে শিক্ষক একজন শুধুমাত্র ফেসিলেটার হিসাবে কাজ করেন, এখানে কোনো সেরকম রোল নেই, কারণ তার জৈবিক পরিপক্কতা শিশুর নিজে নিজেই কিন্তু শিখিয়ে দেয় শিশুকে। অন্যদিকে এখানে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্ক্যাফোল্ডার হিসাবে কাজ করে। স্ক্যাফোল্ডার মানে এখানেও বিষয়টা একই রকমের, যদিও ফ্যাসিলিটার স্ক্যাফোল্ডার মোটামুটি কাছাকাছি, কিন্তু এখানে তুলনামূলকভাবে তোমার গুরুত্বটা শিক্ষকের বেশি। এখানে হচ্ছে জ্ঞানের জন্য ডিসকভারি প্রয়োজন, জ্ঞানের জন্য ডিসকভারি প্রয়োজন, আর এখানে জ্ঞানের জন্য সোশ্যাল কোঅপারেশন প্রয়োজন। এখানে ডিসকভারি প্রয়োজন, এখানে সোশ্যাল কোঅপারেশন প্রয়োজন। তো এই হচ্ছে একেবারে ব্রিফলি তোমাদের জন্য তৈরি করা আমার একটা নোট, যেখানে আমি ভাইজটস্কি প্রিন্সিপাল এবং এখানে এমকেও কি, মানে জেডপিডি কি, স্কাফোল্ডিং কি, এগুলো বললাম। ভাইজটস্কি বনাম পেঁয়াজের যে তত্ত্বের মানে মানে কি বলবো, তুলনামূলক আলোচনা করলাম, ঠিক আছে। তো এর বেসিসে আমরা এখানে বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তো কোশ্চেনগুলো আমি বলছি এবং তোমাদের সাথে এগুলো কিন্তু এবার আলোচনা করছি। দেখো, ভাইজটস্কির মতে প্রজ্ঞামূলক বিকাশ কি বলছে, প্রজ্ঞামূলক বিকাশ কিসের উপর নির্ভর করে? বলতে পারবে নিশ্চয়, এটা তোমাদের ডাইরেক্ট কোশ্চেন এসছে সিটেট 2021-এ। এটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, এটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, তাই না? সোশ্যাল ইন্টারাকশনের ওপরে, ফিজিক্যাল ম্যাচুরেশনের উপরে, শারীরিক পরিপক্কতার উপরে নির্ভর করে, এটা কিন্তু বলেছেন পেঁয়াজে। আর ইন্ডিভিজুয়াল এফোর্ট, এটাও তিনি বলেছেন, মানে এই দুটোর ফলেই কিন্তু প্রজ্ঞামূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, সেই কথাটা বলেছেন পেঁয়াজে। জিন তত্ত্বের কথা এনারা মানে ভাইজটস্কি বা পেঁয়াজে এখনো পর্যন্ত কেউ কিন্তু বলেননি, কারণ আমরা ধাপে ধাপে আলোচনা করব, এই কারণে আমি বাকি বিষয়গুলোকে কিন্তু হাইলাইট করব না, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন ধরো আরেকটা নতুন কিছু বলে দিলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে আদৌ সেটা ঠিক কিনা। তো সেই কারণে মানে তোমাদের কাছে কোনো টুলস যেহেতু নেই ভেরিফাই করার, কিন্তু এখনো পর্যন্ত তোমরা দেখেছো যে ফিজিক্যাল ম্যাচুরেশন আর ইন্ডিভিজুয়াল এফোর্ট, এই দুটো যেন পেঁয়াজের তত্ত্বের সাথে মিল আছে, আবার সোশ্যাল ইন্টারাকশনটা ভাইজটস্কির তত্ত্বের সাথে মিল আছে, তাই ভাইজটস্কির তত্ত্বের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন হবে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, বয়স্করা যখন শিশুকে অস্থায়ী সহায়তা প্রদান করে তখন সেই প্রক্রিয়াকে কি বলে? দেখো,
খুব ভালো কোশ্চেন, স্ট্রেট কাট কোশ্চেন দিয়েছে, তাই না? এটা কি হবে বলো? এটাকে কি হবে বলো? অপশন এ, তাই না? স্ক্যাপ হোল্ডিং বা মাচান বা ভাড়ারোপণ। এখন এই যে বাকি বিষয়গুলোকে আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে এটাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং বা একটা হচ্ছে অস্থায়ী সহায়তা করা, অস্থায়ী সহায়তার বিষয়টা বলেছেন। ঠিক আছে, এইটা আমি আরো বিস্তারিত আলোচনা করছি, আগে তোমাদেরকে তিনটি বিষয়কে ক্লিয়ার করে দিই। এটার নাম হচ্ছে, প্রথমেরটা দেখো, রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট হচ্ছে একটা আচরণবাদী তত্ত্বের অংশ, যেখানে পুরস্কার বা শাস্তির মাধ্যমে কোনো আচরণকে শক্তিশালী করা যায়। মানে ধরো কেউ কোনো খারাপ কাজ করছে, তাহলে তাকে শাস্তি দেওয়া হোক, তাহলে কি হবে? ওটা বন্ধ হবে। এটা বলছে রেনফোর্সমেন্ট তত্ত্ব। ঠিক আছে, অন্যদিকে মানে আচরণটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, তার যে খারাপ আচরণটা সেটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে শাস্তি দিয়ে, অথবা কেউ হয়তো খুব ভালো কাজ করছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, তার জন্য প্রশংসা দেওয়া হচ্ছে। পুরস্কার মানে যে সব সময় সেটা কোনো মানে পার্থিব বস্তু হবে সেটা নয়, স্নেহ, ভালোবাসা, তার সুনাম করা, এগুলো সবগুলোই কিন্তু রেনফোর্সমেন্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এই ধরনের এটা কি করে না, আচরণকে মানে আচরণের যে আচরণটা, সেই আচরণটাকে নারিশ করে। ঠিক আছে, সেটা ভালো হলেও নারিশ করে, খারাপ হলেও নারিশ করে। এরপরে হচ্ছে মডেলিং। মডেলিং হচ্ছে কার তত্ত্ব সেটা এখনই বলছি না, এটা হচ্ছে অন্য কাউকে দেখে কিছু শেখা, মানে অনুকরণ করা। তাহলে প্রথমেরটা বুঝতে পারলে, পরেরটা হচ্ছে মডেলিং মানে হচ্ছে অনুকরণ করা, কারো জিনিসকে দেখে নিয়ে কিছু শেখা। ভাষাতে দেখবে অনেক সময় আমরা অনুকরণ করার ভাষাটা অনুকরণযোগ্য হয়, মানে অনুকরণ করে আমরা ভাষা বলতে শিখি। ধরো একটা পাখি দেখলাম, যেমন হলো একটা ধরে নাও কাক দেখলো, ছোট বাচ্চাকে বলা হলো যে ওই পাখিটা, মানে ওইটাকে দেখিয়ে বলা হলো এটা কাক, তাহলে এটা মডেলিং এর মাধ্যমে হচ্ছে, সে তখন শিখছে মডেলিং এর মাধ্যমে, মানে অনুকরণ করে। এবারে হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট বা প্রজ্ঞামূলক দ্বন্দ্ব। পেঁয়াজের তত্ত্বেরই অন্তর্ভুক্ত, যেখানে নূতন তথ্যের সাথে পুরনো তথ্যের অমিল ঘটলে মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এটা আমরা যে পেঁয়াজের তত্ত্ব ছিল, সেই তত্ত্বের ভেতরে আমরা এটা আলোচনা করেছি। তো সেটা অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারলে? তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। এরপরে আমরা কি বললাম যে স্ক্যাফোল্ডিং বা ভার রোপণটাকে আরেকটু ডিটেলসে আলোচনা করব। তো এখানে তোমাদেরকে আগেই বললাম যে স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে একজন দক্ষ ব্যক্তি বা একজন শিক্ষক বা মা বাবা বা কোনো কম্পিউটার প্রোগ্রাম, মানে যেটাকে আমরা এমকেও বলছি, একটা কাজ সম্পন্ন করে যখন অস্থায়ী সহায়তা প্রদান করে, যখন স্থায়ীভাবে তাকে দেয়, তখন সেটা হচ্ছে স্থায়ীভাবে দিচ্ছে, আরেকটা হচ্ছে অস্থায়ীভাবে দিচ্ছে। এখানে কি হচ্ছে, সাময়িক একটা সাপোর্ট দিচ্ছে, তখন এটাকে আমরা বলছি স্ক্যাফোল্ডিং বা ভাড়ারোপণ। তো শিশু যখন কোনো কাজ নিজে নিজে পুরোপুরি করতে পারে না, তখন বড়রা তাকে সাহায্য করে। শিশুটি নিজে থেকে কাজটি করতে শিখে গেলে এই সাহায্য আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে অস্থায়ী সহায়তা। এবারে শিশু নিজে নিজে যা করতে পারে এবং অন্যের সহায়তায় যা করতে সক্ষম হয়, এই দুইয়ের মাঝখানের পার্থক্যটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই স্তরে স্ক্যাফোল্ডিং বা সহায়তা প্রদান করা হয়। কারণ কি, ওই যে সে কিন্তু কাজ শিখে গেছে, মানে লেভেল ওয়ানে ছিল, তাকে এমকেও হেল্প করে লেভেল 2-তে পৌঁছে দিয়েছে ধরে নাও। ঠিক আছে, এটা হেল্প করেছে কে? এমকেও। এখানে এমকেও কিন্তু আছে, এখানে নো এমকেও, নিজে, এটা আছে নিজে। আর এই দুটোর ডিফারেন্সটা তোমরা পড়লে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট।
এবারে এই যে এমকেও যখন থাকছে তখন যখন ধরে নাও প্রথম অবস্থায় এমকেও পুরোপুরিভাবে সাপোর্ট করছে, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে নিজে যখন কাজ করতে পারছে তখন মানে ধীরে ধীরে সেই ব্যক্তি সরে যাচ্ছে, ঠিক আছে, বা তার হেল্পটা কমিয়ে দিচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে অস্থায়ী সহায়তা, বুঝতে পারলে? বা এই ব্যক্তি এই যে পদ্ধতিটাকে এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, ভাইজোটস্কির তত্ত্বে জেডবিডি বলতে কোন দুটির মধ্যবর্তী পার্থক্যকে বলেছে? দেখো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা অপশনকে কিন্তু দেখো কোনটা হতে পারে, প্রকৃত এবং সম্ভাব্য বিকাশ, নাকি জ্ঞান দক্ষতা, নাকি স্মৃতি প্রত্যক্ষণ, নাকি বাড়ি ও বিদ্যালয়ের পরিবেশ। এই দুটোর ভেতরে দেখো আমার উত্তরটা কিন্তু বলা হয়েই গেছে। অপশন বি হচ্ছে প্রকৃত এবং সম্ভাব্য বিকাশ। প্রকৃত বিকাশ এবং সম্ভাব্য বিকাশ মানে ওই কারু সাহায্য নিয়ে যখন পৌঁছাচ্ছে তখন সেটাকে বলছে। এইটা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পেঁয়াজের তত্ত্বের ক্ষেত্রে ড্যাশের উপর জোর দেওয়া, অন্যদিকে ভাইজোটস্কির তত্ত্বে ড্যাশের উপর জোর দেওয়া হয়েছে। দেখো এই প্রশ্নের কি উত্তর হবে? এই প্রশ্নের কিসের মানে কোনটা হবে উত্তর? ঠিক আছে, একটু ভেবে কিন্তু উত্তরটা দেবে। এগুলো কিন্তু মনে হচ্ছে নতুন নতুন জিনিস। দেখো এখানে উত্তর যেটা হবে আমাদের সেটা হচ্ছে বায়োলজি এবং সোসাইটি। মানে তার ম্যাচুরিটি, যেহেতু ম্যাচুরিটি কিভাবে আসে, তার শারীরিক সক্ষমতার উপরে চলে আসে, তাই বায়োলজি হচ্ছে পেঁয়াজের তত্ত্বের উপর জোর দিয়েছে, অন্যদিকে ভাইজোটস্কি সোসাইটির উপরে জোর দিয়েছে। দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেনগুলো, এরকম কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তুমি যেহেতু বিষয়টাকে বুঝতে পেরেছো তাই কিন্তু তুমি প্রত্যেকটা উত্তর দিতে পারবে, খুব একটা সমস্যা হবে না। এগুলো হবে না কেন সেইটা তোমাকে আগে বাদ দিতে হবে, ঠিক আছে? হওয়া জিনিসগুলো কিন্তু পরে তুমি পেয়ে যাবে, যেটা হবে সেটা অটোমেটিক পেয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ, থট, এইসব বিষয়গুলো দেখো কোনোটাই কিন্তু এর সাথে ম্যাচ করছে না, একমাত্র বায়োলজি সোসাইটিটাই ম্যাচ করছে। এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বায়োলজি মানেই হচ্ছে পরিপক্কতার উপরে ব্যাপারটা আসছে, আর সোসাইটি মানে সমাজ। তোমরা তো জানো ভাইজোটস্কি সমাজের উপর নির্ভরশীলতার কথা বলেছেন, তাহলে এটাই হবে উত্তর। চলে আসছি পরের 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, ভাইজোটস্কির মতে প্রাইভেট স্পিচ বা ব্যক্তিগত ভাষণ হলো এ সাইন অফ ইনস্যানিটি, পাগলামির লক্ষণ, নাকি চিন্তা নিয়ন্ত্রণের একটা হাতিয়ার, নাকি অহংবোধ প্রবেশের পথ, নাকি হিন্ডারেন্স টু লার্নিং। শিখনের বাধা কিন্তু কখনোই নয়, এটা কিন্তু ভাইজোটস্কি বলেছেন, এটা কিন্তু শিখনের বাধা নয়, তাহলে এটা হবে না, প্লেন। এরপরে সো ইগো দেখানোর ব্যাপারটা কার কাছে সম্পর্কযুক্ত তোমরা পড়লে দেখো, আমি যেগুলো তোমাদেরকে নোটস দিলাম তার ভেতরে কিন্তু এগুলোর উত্তরগুলো আছে সবই। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে চিন্তা নিয়ন্ত্রণের একটা হাতিয়ার, অর্থাৎ রেগুলেট থিঙ্কিং মানে চিন্তা নিয়ন্ত্রণ করতে পারছে, শিখতে পারছে, এইটাই হচ্ছে উত্তর। আরেকটা অপশন দেখো রয়েছে পাগলামির লক্ষণ, এটাও কিন্তু কোথাও বলা নেই, সুতরাং এটাও হবে না। তাহলে এ টুল টু রেগুলেট থিঙ্কিং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো, চিন্তা নিয়ন্ত্রণের একটা হাতিয়ার। 6 নাম্বারটা দেখো, নিচের কোনটি এমকেওর একটি উদাহরণ? একজন শিক্ষক, অধিক দক্ষ সহপাঠী, এডুকেশনাল সফটওয়্যার, নাকি ওপরের সবগুলি। দেখো এগুলো কিন্তু বুঝতেই পারছো তোমরা, উত্তর এগুলো প্রত্যেকটা বুঝতে পারছো যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যেহেতু চারটাই ঠিক। একজন শিক্ষক, অধিক দক্ষ সহপাঠী, শিক্ষামূলক সফটওয়্যার, এগুলো সবগুলোই হচ্ছে। এবারে ধরো একটা সফটওয়্যারের নাম বলে দিল, যেমন এনসাইক্লোপিডিয়া ধরে নাও একটা
সফটওয়্যারের নাম বলে দিল। এইটা উত্তরটা কি হবে সেটাও তখন তোমরা বুঝতে পারবে যে যেহেতু আমার এডুকেশনাল সফটওয়্যার বলা আছে, তাহলে এডুকেশনাল ধরো অন্যগুলো অন্য কিছু দেওয়া থাকলো, এবারে বললো যে এনসাইক্লোপিডিয়া KMKO হিসাবে কাজ করে। ঠিক আছে, একজন কম দক্ষ সহপাঠী, ঠিক আছে, একজন ধরে নাও বয়সে ছোট, অভিজ্ঞতায় ছোট একটি শিশু, নাকি একটা শিক্ষামূলক সফটওয়্যারের নাম দিয়ে দিল এনসাইক্লোপিডিয়া নাম দিয়ে, তাহলে সেটাই হবে উত্তর। ঠিক আছে, তো এরকম দিতে পারে। চলে আসছি পরের কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেন দেখো। 7 নাম্বার কোশ্চেনের অপশন, ভাইজটস্কি তত্ত্বের কোন মতবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, সাইকো অ্যানালাইসিস না হিউম্যানিজম? কোনটার উপরে? একদম স্ট্রেট কাট কোশ্চেন, স্ট্রেট কাট উত্তর দিবে। কি হবে বলো তো? কনস্ট্রাকটিভিজম, নির্মিতিবাদ, তাই তো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, পেঁয়াজের মতে চিন্তা ভাষার ড্যাশ আসে, কিন্তু ভাইজটস্কির মতে ভাষা ও চিন্তা শুরুতে ড্যাশ থাকে। ঠিক আছে, বলো। এটাও কিন্তু আমার নোটসে দেওয়া রয়েছে, সরাসরি আমি নোটস থেকে এই প্রশ্নগুলো দিচ্ছি, যেগুলো তোমাদের টেট পরীক্ষাতে সিটেট 2015-তে দেখো এটা এসছে। তো বুঝতেই পারছো খুব হাই লেভেলের কোশ্চেন। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অপশন কোনটা আসবে? 8টা, আগে এবং স্বাধীন, এইটা হবে। দেখো, পেঁয়াজের মতে চিন্তা ভাষার আগে আসে, চিন্তাটা ভাষার আগে আসে, কিন্তু ভাইজটস্কির মতে ভাষা এবং চিন্তা শুরুতে স্বাধীন থাকে, পরে তারা অ্যাড হয়ে যায় একসাথে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাই কিন্তু তোমার নোটসে দেওয়ার আছে আমার, যেখানে ভাইজটস্কি এবং পিয়াজের তত্ত্বের আমি যে মানে তুলনামূলক আলোচনা করেছি সেখানে দেখবে পয়েন্টে দেওয়া রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসছি। এখানে হচ্ছে পারস্পরিক শিক্ষণ বা রেসিপ্রোকাল টিচিং কার তত্ত্বের প্রয়োগ? কার তত্ত্বের প্রয়োগ মানে দুজনেই শিখছে, এই বিষয়টা এখানে সম্পর্কযুক্ত, সেটা কার সাথে সম্পর্কযুক্ত? পিয়াজে, ভাইজটস্কি, ব্রুনার নাকি স্কিনার? দেখো, এই দুটো নাম এখনো আমরা জানি না এনারা কি করেন, কিন্তু যেহেতু এই দুটো চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে অলরেডি, পেঁয়াজে এবং ভাইজটস্কি, এই দুটো বিষয়ে আমি এখনই তোমাদেরকে বললাম যে আমি কিন্তু বলবো না। তোমাদের যখন আমি টোটালের উপরে কোশ্চেন করাবো তখন আমি সেখানে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আলোচনা করব, কিন্তু এখানে যেহেতু আমাদের হয় পেঁয়াজে না হয় ভাইজটস্কি হবে, তাহলে কোনটা হবে তোমরা একটু ভেবে দেখো। পারস্পরিক শিক্ষণ মানে কি? মোর নলেজেবল আদার্স, এর কাছের থেকে নিয়ে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে কখন? যখন একজন আরেকজনকে শেখাচ্ছে, মানে আমি একটা কোনো জিনিস কম জানি, আমি অন্যের কাছ থেকে শিখলাম, আমি যে জিনিসটা বেশি জানি সেটা, বা আমি যখন ইন্টারাকশন করছি তখন হয়তো আমার বেশি জানা জিনিসটা সেই দ্বিতীয় ব্যক্তি জেনে যাচ্ছে, এরকম হচ্ছে যখন শিক্ষাটা, তখন এটাকে আমরা বলছি পারস্পরিক শিক্ষণ। তো এটা কিন্তু ভাইজটস্কি তত্ত্বের প্রয়োগ বলতে পারো, ভাইজটস্কি তত্ত্বের প্রয়োগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসছি 10 নাম্বার কোশ্চেনে। যখন একজন শিশু সহপাঠীদের সাহায্যে শেখে তখন তাকে কি বলা হয়? ডিসকভারি লার্নিং, পিয়ার টিউটরিং, ইন্ডিভিজুয়াল লার্নিং না প্যাসিভ লার্নিং? দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 10 নাম্বারেরটা। এটাকে বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এটা বিএডে পড়েওছো, শুনেওছো, এটাকে বলা হয় পিয়ার লার্নিং। পিয়ার লার্নিং মানেই পিয়ার টিউটরিং। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিএডে পেয়েছো এটা, ঠিক আছে, সরাসরি বন্ধুর কাছে থেকে শেখা। তো আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলোর অনেক কিছু হেল্প নিতে পারি। যেমন ধরে নাও, তুমি কোনো একটা ক্লাসের ছেলেমেয়েদের, জেনারেলি এগুলো ছোট ছেলেমেয়েদেরকে শেখানো উচিত, সেটা হচ্ছে একজন শিক্ষক হিসাবে আমি তোমাদেরকে এই বিষয়টাকে বলবো যে, ধরে নাও ক্লাসে তুমি অঙ্ক করাচ্ছ সাপোজ,
তো অঙ্ক করানোর সময় তুমি তাদের খাতা দেখছো না, সরাসরি তাদের খাতাটা দেখছো না, তুমি কি করছো, তাদেরকে প্রথমে অঙ্ক করতে বললে, তারপরে তুমি তাদের মধ্যে পাশের জনের সাথে এক্সচেঞ্জ করে নিতে বললে খাতাটা। ঠিক আছে, তো এই খাতাটাকে তুমি যখন এক্সচেঞ্জ করে নেবে, তখন দেখো মানুষ নিজের ভুল কিন্তু ধরতে পারে না, কিন্তু অন্যের ভুল কিন্তু খুব সহজেই ধরতে পারে। তো দেখবে যে শিশুটিকে তুমি জাস্ট শিশু মনে করছো, 5-এ পড়া একটা ছাত্র বা ছাত্রী মনে করছো, সেও কিন্তু অন্যের ভুলটা ধরতে পারবে। ঠিক আছে, দুজনেই যদি খাতা এক্সচেঞ্জ করে, তাহলে তাদের নিজেদের ভুল ত্রুটিটা না দেখতে পেলেও অন্যের ভুল ত্রুটিটা দেখতে পারবে। এবারে কি হবে, তারা তোমাকে রিপোর্ট করবে যে স্যার দেখুন এর এখানে ভুল রয়েছে। তো এই যে জায়গাটা যখন তুমি মানে এই সুযোগটা তাদেরকে দেবে, তখন এটা হচ্ছে কিন্তু পিয়ার টিউটরিং। তো এখানে টিউটার কিন্তু তুমি নও, তোমার সেই ছাত্র ছাত্রী, তারা নিজেদের ভেতরে কিন্তু এটা শিখে নিয়েছে এবং তারা মানে ওই নিজেদের ভুলগুলোকে তখন কিন্তু শুধরাতে পারবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার হয়তো তুমি যেভাবে যতটা মানে গভীরতা দিয়ে দেখবে, যেহেতু তার কম্পিটিটার, তার ক্লাসে কম্পিটিটার, সে কিন্তু খুব আরো ডিটেলসে, আরো পুঙ্খানুপুঙ্খ সে কিন্তু সেই বিষয়টার দিকে নজর দেবে, তারপরে শিখনটা তার ক্ষেত্রে আরো বেশি ভালো হবে। বুঝতে পারলে? তো এটা একটা আমার বাস্তবিক বা আমার নিজস্ব প্রয়োগ বলতে পারো, এইভাবে কিন্তু এটা কাজ করে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, স্ক্যাফোল্ডিং ইজ এ পার্ট অফ, স্ক্যাফোল্ডিং বা ভারারোপণ কোন তত্ত্বের অংশ? স্টেট কাট কোশ্চেন দিয়েছি এগুলো, তো এটা নিশ্চয়ই তোমাদের অসুবিধা হচ্ছে না। সেটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। কে যুক্ত? ভাইজটস্কি, নামটা যদি থাকতো ভাইজটস্কি। এবারে বাকিগুলো আমি কি বললাম, আমি এগুলো নিয়ে আলোচনা করব না, যখন আমরা পরবর্তীতে পুরোটা পাবো তখন কিন্তু আমরা এগুলোকে এক একটা করে আলোচনা করব। এখানে আমরা শুধুমাত্র জোর দিচ্ছি ভাইজটস্কি তত্ত্বের উপরে। ভাইজটস্কি তত্ত্বটার উপর বেস করে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি পরের কোশ্চেনে। ইউনিভার্সাল গ্রামার এই ধারণাটা ভাইজটস্কির সাথে সম্পর্কিত নয়, এটি সম্পর্কিত কার উপরে? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সম্ভবত আমাদের এখনো পড়ানো হয়নি। তো স্টেট কার্ড তোমরা এখন মনে রাখবে, এটাকে তোমাদেরকে মানে বোধমূলক হিসাবে, জ্ঞানমূলক হিসাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে চমস্কি। চমস্কি কিন্তু ইউনিভার্সাল গ্রামারের ধারণাটা, যেহেতু ভাইজটস্কি বিষয়টা আছে তাই এর সাথে কোশ্চেনে চলে এসছে, তো সম্পর্কিত নয়। এটি কার সাথে সম্পর্কযুক্ত, মানে অ্যাকচুয়ালি তোমার ইউনিভার্সাল গ্রামার ধারণাটা কার সেটা ডাইরেক্ট না দিয়ে ভাইজটস্কির সাথে ইন্টার রিলেটেড করে দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের কোশ্চেনের ভেতরে এটা চলে আসছে। চমস্কি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা হয়তো তুমি ইন ডিটেলস পাবেও না কোথাও, কিন্তু এটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। একটি নির্মিতিবাদী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি? টু ডিকটেট নোটস, আচ্ছা নোট লিখে দেওয়া, সহায়তা হিসাবে কাজ করা, নীরবতা বজায় রাখা, নাকি শাস্তি দেওয়া? ঠিক আছে, দেখো এখানে ফ্যাসিলেটার কথাটা থাকলে তোমরা কিন্তু ভাববে যে যেহেতু ফ্যাসিলেটার থাকা মানেই হচ্ছে এটা পেঁয়াজের তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু তার নিয়ারেস্ট কিন্তু কোনো আর অন্য সেন্টেন্স নেই। তাহলে এটাই হবে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে সহায়তাকারী, যদিও আমাদের এখানে স্ক্যাফোল্ডার্স কথাটা বলা ছিল, কিন্তু এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটাই হচ্ছে খুব নিয়ারেস্ট, এগুলো একটাও কিন্তু ঠিকঠাক নয়। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। যদি স্ক্যাফোল্ডার্স থাকতো তাহলে স্ক্যাফোল্ডার্স কথাটাই হতো সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর দেখো, শিখন প্রক্রিয়ায় ভাইজটস্কি ড্যাশের উপর ড্যাশের গুরুত্বের উপর জোর দিয়েছেন? দেখো
কার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন? কালচারাল বা সাংস্কৃতিক সরঞ্জামের উপরে তিনি কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি পুরস্কারের শারীরিক বৃদ্ধি তো মেয়াজে করেছেন। পাঠ্য বই এবং পুরস্কারের উপরে এটা আগেই বললাম যে ওই যে আমাদের যে তত্ত্বটা ছিল এর আগে তোমরা দেখলে, কিসের উপরে? আমাদের এই যে এটা ছিল, কত নাম্বারে ছিল জানো? 4টে তত্ত্ব প্রথমেই আমরা যেগুলো পেলাম, জাস্ট রেনফোর্সমেন্ট কে করেছে সেটাও বললাম। তো এটা তো আসছে না, আমাদের এটা চমস্কির পরে এইটা কালচারাল টুলস, তারপরে হচ্ছে কালচারাল টুলসটা হচ্ছে ভাইজর্স্কির সাথে সম্পর্কযুক্ত। রিওয়ার্ডসটা আমি বলে দিলাম আগেরটাতে, রেনফোর্সমেন্টের সাথে সম্পর্কযুক্ত, সে ব্যক্তিটার কথাও বলেছি। তো সেটা ইন ডিটেলস তোমরা যদি শুনেছো তাহলে বুঝতে পারবে। আমি দ্বিতীয়বার আর কিন্তু এই বিষয়টাকে তুলে ধরছি না। এবারে চলে আসছি 15 নাম্বার কোশ্চেনে। শিশুরা নিজের সাথে নিজে কথা বলাকে পেঁয়াজে কি বলেছেন? দেখো এইটা জিনিসটা থাকলে কিন্তু তুমি খুব তাড়াহুড়ো করে হয়তো প্রাইভেট স্পিচ বলে দেবে, কিন্তু এটা সঠিক উত্তরটা তুমি জানো, এটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ। 15টা অপশন বি, ঠিক আছে? 15টা হচ্ছে অপশন বি, ইগোসেন্ট্রিক আত্মকেন্দ্রিক ভাষণের কথা বলেছেন। তারপরে দেখো ভাইজর্স্কির মতে বিকাশ হলো বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, স্তরভিত্তিক না শুধুমাত্র জৈবিক? শুধুমাত্র জৈবিক পেঁয়াজে বলেছেন। আর স্তরের কথা বলা নেই, তাহলে এটাও হবে না। এটা বলেছেন তিনি কন্টিনিউয়াসের কথা বলেছেন তিনি। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কন্টিনিউয়াসের কথা তিনি কিন্তু বলেছেন। কে? ভাইজর্স্কি। ওকে, চলে আসছি পরেরটাতে। যৌথ শিখন কোলাবোরেশন লার্নিং কে উৎসাহিত করেন? দেখো এর আগেও এই ধরনের কোশ্চেন তোমরা পেলে। 17টাতে ভাইজর্স্কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভাইজর্স্কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? ভাইজর্স্কি। নেক্সট, মানসিক বিকাশের জন্য ভাইজর্স্কি কোন সরঞ্জামটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? কম্পিউটার, ম্যাপ, ভাষা নাকি ক্যালকুলেটর? তাহলে এখানেও উত্তরটা তোমরা বুঝতে পারছো, ইন্টারাকশন হয় ভাষার মাধ্যমে, তাহলে ভাষা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 18টা হচ্ছে সি, তাই তো? চলে আসছি নেক্সট কোশ্চেনে। ভাইজস্কি জেডপিডি ধারণাটার কি ইঙ্গিত দেন? জাস্ট অ্যাবাভ দ্য চাইল্ড কারেন্ট লেভেল, শিশুর বর্তমান স্তরের ঠিক ওপরে, শিশুর স্তরের নিচে, প্রাপ্তবয়স্ক স্তরে নাকি যে কোনো জায়গায়? জেডপিডি যে জায়গাটা সেটা হচ্ছে শিশুর বর্তমান স্তরের ঠিক ওপরে, ঠিক আছে? মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখন পৌঁছানো হচ্ছে, লেভেল 1 থেকে এখানে তাকে লেভেল 2তে যখন পৌঁছে দেওয়া হচ্ছে, তখন এই যে জাস্ট ওপরে রয়েছে কে? জেডপিডি রয়েছে, জেডপিডি, সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরা হচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে দেখো 20 নম্বরে, পেঁয়াজের তত্ত্ব ড্যাশের উপর ফোকাস করে যখন ভাইজর্স্কির তত্ত্ব ড্যাশের উপরে ফোকাস করে? তাহলে স্কিমার উপরে ফোকাস করে। আরেকটা হচ্ছে ভাইজর্স্কির তত্ত্ব জেডপিডির ওপরে। দেখো এই যে বিষয়গুলো, এগুলো কোনোটা হবে না, তোমরাও এটা বুঝতে পারছো। তাহলে 20 নম্বরে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্কিমা এবং জেডপিডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটা দেখো, অন্তস্থ ভাষণ সাধারণত কোন বয়সের শিশুদের আশেপাশে তৈরি হয়? এইটা দেখো তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে এইটা কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বেশি। সেটা হচ্ছে অপশন সিতে 7 বছর। এরা মোটামুটি যখন খেলাধুলা করে, নিজের মনে এক মনে থাকে, তখন তারা কিন্তু
অন্তস্থ ভাষণ করে, নিজেদের ভেতরেই নিজেরা আলোচনা করে কোনো জিনিস। ঠিক আছে, এটা শিখনের সহায়ক একটা টুলস বলেছেন ভাইজটস্কি। 22 নাম্বার দেখো, 22 নাম্বারে হচ্ছে ভাইজটস্কির মতে শিখন হলো একটি ব্যক্তিগত নাকি সামাজিক নাকি আবেগীয় নাকি নিষ্ক্রিয় সক্রিয়তা। সামাজিক সক্রিয় থাকলেই শিখন সম্ভব, এই কথাটা তিনি বলেছেন। তাহলে সোশ্যাল, সামাজিক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 23 নাম্বারে কি বলেছে? প্রজ্ঞামূলক সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? ভাষা, প্রতীক, সংখ্যা, এই তিনটাই কিন্তু প্রজ্ঞামূলক তোমার সরঞ্জামের অন্তর্ভুক্ত। তাহলে অপশন ডি হবে সবগুলোই এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? নেক্সট দেখো 24 নাম্বার, একজন শিক্ষকের জন্য ভাইজটস্কির তত্ত্ব কি ব্যবহারের পরামর্শ দেয়? এটা হচ্ছে দলগত কাজ এবং মিথস্ক্রিয়ার ওপরে গুরুত্ব দেয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হবে না, তোমরা বুঝতে পারছো। চলে আসছি আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। ডিসকভারি লার্নিং যদি পেঁয়াজের তত্ত্বের সাথে যুক্ত হয় তবে ভাইজটস্কির তত্ত্ব কার সাথে যুক্ত? এটা সাহায্যপ্রাপ্ত আবিষ্কার মানে অ্যাসিস্টেড ডিসকভারি, এটা ডিসকভারি, অনলি ডিসকভারি, আর এটা অ্যাসিস্টেড ডিসকভারি। তাহলে এই হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো হবে না। এগুলো আমরা পরে আলোচনা করব, আগেই বললাম। ঠিক আছে, এগুলো আমাদের সম্পর্কযুক্ত হচ্ছে না। মেকানিক্যাল ড্রিল, অপারেন্ট কন্ডিশনিং, এগুলো কিন্তু কার্যকরী হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। বিষয়বস্তুটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।